সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর যে রায় ও মার্টিন আছে সেই রায় ও মার্টিনের থার্ড সামেটিভের প্রথম যে সেট অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের যে সেট আছে সেই সেটের 1 ও 2 মার্কের প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 1 ও 2 মার্কের প্রশ্ন সেট নিয়ে। তার আগে আমি একটা কথা বলি, তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে প্রথমত তোমরা তোমাদের যে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর বই আছে সেই অষ্টম শ্রেণীর ম্যাথ বই একদম ভালোভাবে শেষ করবে। ওই বইটা শেষ করার পরে তোমরা রায় ও মার্টিনের দিকে আসবে, কারণ ওই বইয়ের অনেক কনসেপ্ট তোমরা রায় মার্টিন করতে গিয়ে কিন্তু কাজে লাগবে, তখন কিন্তু তোমরা প্রবলেমের মধ্যে পড়বে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে একের যে অঙ্কগুলো আছে, একে টোটাল 10টা এমসিকিউ আছে। আচ্ছা, পরীক্ষাতে অনেকের মনে হয় যে একের প্রশ্ন অ্যান্সার করে দেখাবো কি দেখাবো না। আমি একটা কথা বলি যে 1 মার্ক যদি এমসিকিউ থাকে তাহলে করে দেখার প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যে অবশ্যই দেখাবে। কেন দেখাবে? কারণ কিভাবে আসছে অ্যান্সারটা সেটা তুমি যদি দেখাতে পারো তাহলে বেশি বেটার হবে। এবার যেখানে দেখার প্রয়োজন নাই সেখানে দেখাবে না, আমি আলোচনা করার সময় বলে দিচ্ছি। আচ্ছা, যেমন প্রথম যে অঙ্কটা আছে 1 নাম্বার, দেখো বলছে 120 টাকার 5% সমান কত? তাহলে 120 টাকার 5% তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রয়োজন এটা দেখানোর, তাই আমরা এই প্রশ্নটাই কিন্তু দেখাবো। দেখো 120 টাকার 5% আমি এই সাইডে করছি। 120 টাকার এই কথাটা আগে ভালোভাবে বোঝো। টাকার বলেছে না, তাহলে টাকার মানে কি? টাকা যুক্ত এর, টাকাকে যদি সন্ধি বিচ্ছেদ করি টাকা যুক্ত এর পাবো, তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এর মানে কি? এর মানে হচ্ছে গুণ হয়। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 120 গণিত এর জন্য গুণ হলো। ঠিক আছে, আচ্ছা 5% এই কথাটা বলেছে। পার্সেন্ট মানে কি? পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে আমরা জানি যে 100-র মধ্যে কত হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা এখানে লিখতে পারি যে নিচে 100 আর ওপরে হচ্ছে কত? 5। 120 টাকার 5% মানে 120 গণিত 5 বা 100। আচ্ছা দেখো 0 আর 0 কাটছে, যদি 0 বা 5 থাকে তাহলে কাটাকাটি কিন্তু করা একদম সোজা। আচ্ছা তারপর দেখো 5 দুগুণী 10, 2 দিয়ে কাটো, 6 দুগুণী 12, তাহলে কত আসছে উপরে? দেখো 6 টাকা। তাহলে 1 নাম্বারের যে অ্যান্সার সেটা হবে 6 টাকা। কোন অপশানে আছে? দেখো এ নাম্বার অপশানে আছে। তাহলে আমরা বলতে পারি যে 120 টাকার 5% সমান হচ্ছে কত টাকা হবে? 6 টাকা। এটা হচ্ছে এ নাম্বার অপশানে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এরপরে তোমাদের যে 2 নাম্বার প্রশ্নটা আছে, দেখো কি বলছে, a - b * a² + ab + b²। অঙ্কটা দেখেই আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটা কি বলতে চেয়েছে। দেখো এই অঙ্কটা আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে এটা একটা সূত্রের পার্ট দিয়েছে। ঠিক আছে, এটা একটা সূত্র। তো সূত্রটা কি? দেখো আমরা যখন ঘনফল নির্ণয় চ্যাপ্টারটা করেছিলাম ক্লাস 8-এ, 5 নম্বর চ্যাপ্টার মেবি, তখন আমাদের এরকম টাইপের কিন্তু সূত্র সম্মুখীন হয়েছিলাম। সেখানে সূত্র ছিল a³ + b³ আর a³ - b³। ভালোভাবে বুঝবে, a³ + b³ আর হচ্ছে a³ - b³। আমরা a³ + b³ এরও দুটো সূত্র পড়েছিলাম, a³ - b³ এরও দুটো সূত্র পড়েছিলাম। যেখানে a³ + b³ আমরা যেটা দেখেছিলাম যে উৎপাদক নির্ণয় একটা সূত্র ছিল আর মান নির্ণয় একটা সূত্র ছিল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে উৎপাদক। এখানে এই টার্মটা কিন্তু উৎপাদক আকারেই আছে। তাহলে উৎপাদকে যদি করি তাহলে তার সূত্র ছিল a + b। মাথায় রাখবে যেহেতু এখানে প্লাস আছে তাই প্রথম ব্র্যাকেটে মানে কিউব গুলো উঠে গিয়ে প্লাস হবে, মনে রাখার টেকনিক। আচ্ছা ইনটু a² - ab প্লাস হচ্ছে b²। মানে এখানে যেহেতু প্লাস নিয়েছি তাই ab এর আগে এখানে মাইনাস। a³ - b³ দেখো এখানে প্লাস ছিল তাই প্লাস বসেছি, তাহলে এখানে মাইনাস আছে তাহলে এখানে বসবে a - b ইনটু a²। দেখো এখানে যেহেতু মাইনাস নিয়েছি এই জায়গাটায় নিব কি? প্লাস ab প্লাস হচ্ছে b²। তাহলে বলো তো কোন সূত্রটার সঙ্গে মিলছে? দেখো a - b * a² প্লাস ab প্লাস b² নিশ্চয় নিচেরটার সঙ্গে মিলছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা a³ + b³ এর সূত্র। কার সূত্র? a³ + b³। তাহলে a³ + b³ দেখো সি নাম্বার অপশন আছে, তাহলে এই অ্যান্সারটা হবে সি। ক্লিয়ার? 3 নম্বর যে অঙ্কটা আছে দেখবে কি বলেছে। এই টাইপের অঙ্ক আমরা কখন করেছিলাম, অঙ্কটা পড়ি আগে। দেখো যে সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণের 144 ডিগ্রি পরিমাপ
বা প্রতিটি অন্তর্কোণ 144 ডিগ্রি, তার বাহু সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। যে বাহু সংখ্যা কত হবে, আমি কি বলেছিলাম, যখনই হচ্ছে তোমাদের অন্তর্কোণটা বলে দিবে, তখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে বহির্কোণ। যদি আমরা বহির্কোণের পরিমাপ বের করে নিতে পারি, তাহলে ডাইরেক্ট সূত্র ফেলাবো বাহু সংখ্যা 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ। আচ্ছা, তাহলে আমাদের দেখো, যেহেতু এমসিকিউ অতটা লিখছি না, দেখো কিন্তু করে দিচ্ছি। দেখো, প্রতিটি অন্তর্কোণ সমান হচ্ছে, আমরা কি বলতে পারি, 144 ডিগ্রি। আচ্ছা, যদি অন্তর্কোণ 144 ডিগ্রি হয়, তাহলে বহির্কোণ কত হবে বলো? তাহলে বহির্কোণ, আচ্ছা একটা জিনিস আমি বলি, যে আমরা একটা সূত্র কিন্তু জানি যে একটি অন্তর্কোণ ও একটি বহির্কোণের সমষ্টি হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। তাহলে একটা অন্তর্কোণ আর একটা বহির্কোণ মিললে যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে যদি অন্তর্কোণ বলে দেয়, তাহলে বহির্কোণ কত হবে? নিশ্চয়ই 180 থেকে মাইনাস করতে হবে। 180 ডিগ্রি মাইনাস হচ্ছে অন্তর্কোণ, অর্থাৎ 144 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের 180 ডিগ্রি অন্তর্কোণ আর বহির্কোণ বলে দিয়েছে, আর যেখানে হচ্ছে আমরা পেয়ে গেছি বহির্কোণ কত, অন্তর্কোণ কত, 144 ডিগ্রি। তাহলে বহির্কোণ কিভাবে বের করব? 180 ডিগ্রি থেকে অন্তর্কোণটা আমরা মাইনাস করব। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে 4 বাদ দিলে 6, আর 8 থেকে 5 বাদ দিলে 3, 36 ডিগ্রি। তাহলে বহির্কোণ কত পেলাম আমরা? 36 ডিগ্রি। তাহলে বলো তো বাহু সংখ্যা কত হবে? তাহলে অতএব আমরা বলতে পারি যে বাহু সংখ্যা সমান হচ্ছে, সূত্র কি, 360 ডিগ্রি বাই হচ্ছে 36 ডিগ্রি। দেখো ডিগ্রি ডিগ্রি কাটছে, তাহলে 36 কে 36 আর 10, তার মানে অ্যান্সার আসছে কত? 10টি। এবার দেখো 10টি কোন অপশানে আছে? বি নাম্বার, তার মানে এটা নিশ্চয়ই বি নাম্বার অপশন হবে। যদি এই টাইপের অঙ্ক বলে যে অন্তর্কোণের পরিমাপ বলে দিয়েছে আর বাহু সংখ্যা বের করতে বলেছে, তোমরা জ্যামিতিক প্রমাণ যে চ্যাপ্টারটা আছে সেখানে করতে গিয়েও কিন্তু এই টাইপের অঙ্ক সম্মুখীন হবে। সেখানে কি করবে? প্রথমত হচ্ছে যেটা বলে দিয়েছে সেটা লিখে নাও, তারপর বহির্কোণটা বের করো। বহির্কোণের আর অন্তর্কোণ, মানে একটা অন্তর্কোণ আর বহির্কোণের সমষ্টির সূত্র হয় 180 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে আসছে মানে বা এসেছে তার প্রমাণও আমার ভিডিওতে মানে করা আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, সেখানে আমরা কি করলাম? বহির্কোণ বের করলাম, 180 ডিগ্রি থেকে অন্তর্কোণ বিয়োগ করলাম, যেটা আসলো। এবার বাহু সংখ্যার সূত্র আমরা জানি, 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ, দিয়ে কাটাকাটি করে 10টি অ্যান্সার আসলো। ক্লিয়ার? এরপরে 4 নাম্বার যে প্রশ্নটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলেছে দেখো, বলছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কি হবে? ধরো সাপোজ আমি একটা ত্রিভুজ আছি, এটা একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের এটাকে আমি 5 সেন্টিমিটার ধরলাম, আচ্ছা এটাকে আমি 4 সেন্টিমিটার ধরলাম, আর এটাকে হচ্ছে আমরা 3 সেন্টিমিটার ধরলাম। তাহলে এটা হচ্ছে একটা কি বলতো ত্রিভুজের কি ধরনের ত্রিভুজ সেটা ধরো আমি প্রমাণ করব। তো তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখন মাথায় রাখবে যে একটা চ্যাপ্টার আছে পিথাগোরাসের উপপাদ্য। আগেও হয়তো তোমরা শুনেছো পিথাগোরাস কথাটা, বিখ্যাত একজন গণিতজ্ঞ যার নাম তোমরা শুনেছো হয়তো। আচ্ছা, তো তোমরা যখন হচ্ছে ক্লাস 10-এ উঠবে তখন ওই চ্যাপ্টারে একটা জিনিস শিখবে, সেই জিনিসটা হলো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। কি বললাম? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে অতিভুজ, লম্ব, ভূমি এগুলো কি জিনিস? দেখো মাথায় রাখবে ত্রিভুজের অনেক ভাগ আছে, তোমরা নিশ্চয় পড়েছো বাহু ভেদে, কোণ ভেদে যে ত্রিভুজগুলোর ভাগ। তার মধ্যে সমকোণী ত্রিভুজ নিশ্চয় তোমরা শুনেছো। সমকোণী ত্রিভুজের কি হয় বলো তো? একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তো ধরো এই কোণটাকে আমরা 90 ডিগ্রি ধরছি, ধরো, ঠিক আছে, তার প্রমাণ আমি স্ট্রং ভাবে লজিক দিচ্ছি। আচ্ছা, আর এই যে সামনে যেটা আছে 90 ডিগ্রির সামনে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ বা অতি লিখছি। নিচে যেটা মাটি বরাবর থাকছে সেটাকে আমরা বলবো ভূমি, আর যেটা দণ্ডায়মান থাকছে খারাপ ভাবে আছে দেখো এখানে, সেটাকে আমরা লম্ব ধরবো। তাহলে আমরা 3টা বাহু, আমরা তো এমনি জানি যে ত্রিভুজের 3টা বাহু হয়, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর নাম আছে। যেটা বড় বাহু হবে সব থেকে বড় সেটা হচ্ছে অতিভুজ, যেটা ভূমি বরাবর থাকবে সেটা ভূমি, আর যেটা দণ্ডায়মান অবস্থায় থাকবে সেটা হচ্ছে লম্ব। তো তার সূত্র, ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
এটার প্রমাণও আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো। এরকম টাইপের বলবে যে এখানে আমরা যে বর্গক্ষেত্র আঁকবো সেই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে লম্ব আর ভূমির উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। এটার প্রমাণ আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো। এখন তোমরা শুধু এইটুখান জেনে রাখো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এখানে অতিভুজের মাপটা কত বলো তো? 5 সেন্টিমিটার আছে না? তাহলে এখানে আমরা লিখতে পারি না যে 5 সেন্টিমিটার, 5-এর স্কয়ার সমান এখানে লম্ব কত আছে দেখো তো, 4 আছে না? তাহলে 4-এর স্কয়ার। ভূমি কত আছে দেখো তো, 3 আছে না? তার মানে লিখতে পারি 3-এর স্কয়ার। তাহলে 5-এর স্কয়ার কত হবে? 25। 4-এর স্কয়ার কত হবে? 16। 3-এর স্কয়ার কত হবে? 9। তাহলে 25 = কত হবে? 25। তাহলে দেখো তো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আছে না? তার মানে এই শর্ত কিন্তু মানছে। যেহেতু এই শর্ত মানছে তাই আমরা অবশ্যই বলবো এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের একটা কোণের পরিমাপ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এবার আমাদের যেটা দরকার যে বৃহত্তম কোণের মান। এবার আমি বলি যে তোমরা ক্লাস 8-এ নিশ্চয়ই এই জিনিসগুলো শিখেছো যে যেটা বড় বাহু হবে ঠিক তার সামনে যে কোণটা থাকবে নিশ্চয়ই তার কোণ হবে, তার মানে সেই কোণটার পরিমাপই বড় হবে। অর্থাৎ বৃহত্তম বাহু যদি এটা ধরি তাহলে তার সামনে যে কোণটা হবে এটা। তাহলে বৃহত্তম কোণ অর্থাৎ 90 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি নিয়ে নিয়েছি, তাহলে বাকি দুটো কোণ কি হবে বলো তো? ধরো সাপোজ আমি এই কোণটাকেই 1 ডিগ্রি ধরলাম, ঠিক আছে? তো এই কোণটা কত ডিগ্রি পাবে? 89 ডিগ্রি পাবে। তার মানে দুটো কোণের মধ্যে তুমি হাইস্ট দিতে পারবে যাকে 89 ডিগ্রি, কারণ আর একটা কোণও তো আছে, তাকেও তো কিছু কোণ দিতে হবে, তো তাকে 1 ডিগ্রি দিলে দেখো 89, 1 আর 90 যোগ দিলে 180 হয়। তার মানে বৃহত্তম কোণের পরিমাপ কিন্তু 90 ডিগ্রি আসবে। তার মানে সি নাম্বার অপশনটা হবে, অর্থাৎ 90 ডিগ্রি আমরা বলবো সি নাম্বার অপশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 1-এর 5 নাম্বার যে প্রশ্নটা আছে, 5 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বলছে x + 1/x সমান যদি 1 হয় তাহলে x³ + 1 এর মান কি হবে? এই অঙ্কটা ঘনফল নির্ণয় চ্যাপ্টার থেকেই দেওয়া আছে। দেখো কি করতে হবে, দেখো আমাদের এই x³ + 1 যেটা আছে না সেটার পরিমাপ বের করতে হবে। তার আগে একটা কথা বলি, ধরো সাপোজ আমি 1-এর পরে কিছু সংখ্যা বসাচ্ছি, 2 বসাচ্ছি, 3 বসাচ্ছি, 4 বসাচ্ছি, যা আছে সামথিং কিছু বসাচ্ছি, কত আসবে বলো তো? নিশ্চয়ই মানটা 1ই হবে। তুমি 1-এর পরে যাই বসাও তার মাপ কিন্তু তার মান কিন্তু 1ই হবে, ঠিক আছে? তার মানে আমরা এখানে বুঝতে পারছি 1-এর পরে 3 বসাতে হবে। কেন 3 বসাতে হবে? কারণ x এর পরে 3 আছে। তাহলে আমাদের x³ + 1-এর কিউব অর্থাৎ a³ আমরা সুবিধার্থে x কে a ধরে নিব আর 1 কে b ধরে নিব। তাহলে a³ + b³ এর সূত্র আসছে, সেই a³ + b³ এর সূত্র আমরা কি করব? অঙ্কটা বের করব। কিন্তু তার আগে দেখো তো এখানে x + 1/x সমান 1 আছে না? এই যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এই ইনফরমেশনটাকে আমরা লিখে কিছুটা চেঞ্জ করে কিছু আমরা হয়তো পাবো। কি পাবো সেটা দেখো, x + 1/x সমান 1 আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? ইমপ্লাইজ দ্যাট নিচে দেখো তো x আছে, আর এই x এর নিচে কিছু নাই মানে কত আছে? কিছু নাই মানে মাথায় রাখবে 1 আছে। তাহলে x আর 1 এর লসগু কি হবে? x হবে। দেখো আমাদের এখানে কিছু নাই আর লসগু আসছে x। যদি এই টাইপের কিছু পাও তাহলে মাথায় রাখবে যে লসাগুর সঙ্গে লবকে আমরা গুণ করে দেব। লব বলতে এখানে x আছে, তাহলে x কে x দ্বারা যদি গুণ করি কত হবে? x²। দেখো প্লাস আছে, প্লাস বসাও। দেখো হরের সঙ্গে লসাগু যখন কিছু থাকবে না তখন গুণ করব, আর যখন থাকবে অর্থাৎ সেম টু সেম হুবাহু কপি মানে মিলে যাবে তখন আমরা কি করব? লবে যা আছে তাই বসিয়ে দেবো। অর্থাৎ 1 আছে 1ই বসাও সমান 1। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি দেখো 1 এর নিচে কিছু নাই মানে কিন্তু কি আছে? 1 আছে। আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ x² + 1 কে কোনাকুনি 1 দ্বারা গুণ করব আর x কে 1 দ্বারা গুণ করব। তাহলে এটা কি হবে? x² প্লাস হচ্ছে 1, আর এখানে কি হবে? x গুণিত 1 মানে x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x² + 1 মাইনাস, দেখো সমানের ওইদিকে x আছে, যখন এদিকে চলে আসবে কি হবে? -x সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা কিন্তু এই টার্মটা পেয়েছি কি? x² + 1 - x সমান হচ্ছে 0। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে x³ প্লাস হচ্ছে 1 এটার পরিমাপ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x এর কিউব প্লাস 1 এর পরিবর্তে লিখতে পারি 1 এর কিউব। দেখো x মানে কি? x মানে এখানে a, 1 মানে কি? 1 মানে এখানে b। তাহলে a³ + b³ এর সূত্র কি হবে? দেখো a³ + b³ এর সূত্র আমরা জানি যে a + b, a বলতে এখানে কে? x, b বলতে কে? 1। তাহলে আমরা বলতে পারি x + 1 অর্থাৎ a + b ইনটু সূত্র অনুযায়ী কি বসবে? x² মাইনাস, দেখো আমরা আগে কিন্তু সূত্র বলেছিলাম যখন এখানে প্লাস বসাবো এখানে কিন্তু মাইনাস বসবে,
এ বি, তাহলে এক্স গণিত বি, বি মানে কত 1 প্লাস হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে কত এখানে 1 এর স্কয়ার, বি বলতে 1 তার 1 এর স্কয়ার হবে। আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার, দেখো x এর সঙ্গে 1 যদি গুণ করি কি হবে x হবে, প্লাস হচ্ছে 1 এর স্কয়ার, কি বললাম 1 এর পরে যাই বসাবো 1ই আসবে মা। এবার দেখো x প্লাস 1 এটা ছিল, আর এই x স্কয়ার প্লাস 1 মাইনাস x, মানে এই যে টার্মটা এসছে মিলছে না, দেখো x স্কয়ার আছে x স্কয়ার আছে, মাইনাস x আছে মাইনাস x আছে, প্লাস 1 আছে প্লাস 1 আছে, আগে পরে লেখা আছে কিন্তু একই জিনিস। তাহলে এটা পুরোটার পরিমাপ মানে মান হচ্ছে কত 0, তাহলে এই জায়গাটায় আমরা বসাতে পারি গণিত 0। এবার দেখো জিরোর সঙ্গে কিছু গুণ করা, মানে এখানে মাথায় রাখবে যে জিরো হচ্ছে একটা ভাইরাস, জিরো কি জিরো হচ্ছে একটা ভাইরাস, আর ভাইরাসের কাজ কি যেখানে যাবে তাকে ভাইরাসে পরিণত করবে, তার মানে x প্লাস 1 কে ভাইরাসে পরিণত করবে, তাহলে জিরো দ্বারা যখনই গুণ করবো এই মাপটা আসবে 0, তাহলে অ্যান্সার 0। দেখো সি নাম্বার যে অ্যান্সারটা আছে, আশা করছি ক্লিয়ার তোমাদের। নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 6 নাম্বার, বলছে -2/3 ভাগ হচ্ছে 0 সমান কত হবে, এখানে 4টে অপশন দেওয়া আছে, ভালোভাবে বুঝবে। -2/3 ভাগ হচ্ছে 0, এটা মানে কি দেখো লবে বসবে -2/3, লবে বসবে কত -2/3, আর হরে বসবে কত 0। আচ্ছা এটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলি, ধরো সাপোজ কেউ লিখেছে 0/1, এটার পরিমাপ কিন্তু 0 হবে, এটার পরিমাপ কি হবে 0 হবে। মাথায় রাখবে লবে যদি 0 হয় আর হরে যদি সামথিং কিছু সংখ্যা বসে 0 বাদ দিয়ে যদি কিছু সংখ্যা বসে তার মাপ হবে মানে মানটা হবে কত 0 হবে। কিন্তু হরে দেখায় যে 0, হরে 0, তার মানে মাথায় রাখবে যে ভাগ করাই সম্ভব নয়, মানে সেটা হবে অনির্ণীয় বা অসঙ্গত। যদি হরে 0 বসে মাথায় রাখবে ভালোভাবে, যদি হরে 0 বসে তাহলে তার মাপ হবে অনির্ণীয় বা অসঙ্গত। এই জায়গাটা অনেকে ভুল করবে, ডাইরেক্ট বসিয়ে দিবে 0, ডাইরেক্ট অপশনে আছে সি, সেটাও আছে ডিও আছে, ঠিক আছে, কিন্তু অনেকেই করবে সি নাম্বার অপশন অর্থাৎ 0 করবে, তো এটা ভুল করবে না তোমরা। এই মাপটা হবে অনির্ণীয় বা অসঙ্গত অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা আছে। কিন্তু এটাই যদি চেঞ্জ থাকতো এরকম যে ওপরে হয়তো 0 আর নিচে -2/3, তখন 0 আসতো। লবে 0 যদি থাকে আর হরে যদি কিছু সংখ্যা থাকে 0 বাদ দিয়ে তার মানে 0 আসবে, কিন্তু যদি হরে 0 থাকে আর লবে হচ্ছে সংখ্যা থাকে তার মানে মাথায় রাখবে যে তার মান অনির্ণীয় বা অসঙ্গত হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে 7 নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের, দেখো 7 নাম্বার প্রশ্নে কি বলছে, বলছে ax স্কয়ার a স্কয়ার x কিউব আর a টু দি পাওয়ার 4 x এর গসাগু। আমরা এটাও বুঝতে পারছি যে তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর যে গসাগু লসাগু চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। এখানে কি বলছে পার্ট আকারে মানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, সেই 3টা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে কি আমরা বীজগাণিতিক সংখ্যামালাতে শিখেছি, গসাগু মানে হচ্ছে এটাই যে যটা সংখ্যামালা থাকবে সেই তটা সংখ্যামালার মধ্যে কমন জিনিস যেটা পাবো অর্থাৎ 3টার মধ্যে কমন থাকবে সেটা হচ্ছে গসাগু। দেখো আচ্ছা প্রথমে আছে ax স্কয়ার, তাই না, তাহলে ax স্কয়ার লিখলাম, দেখো তারপর a স্কয়ার x কিউব আছে, a স্কয়ার x কিউব লিখলাম, আচ্ছা তারপর আছে a টু দি পাওয়ার 4 x, সেটাও লেখা হয়েছে। তাহলে এই যে ax স্কয়ার লেখা হয়েছে, এই ax স্কয়ার এটাকে আমরা কি করব ক্লাস 7 এ যে শিখেছিলাম না সূচকের নিয়মাবলী চ্যাপ্টার, সেই সূচকের নিয়মে হচ্ছে আমরা একে ভাঙবো। তাহলে এটাকে যদি ভাঙি কি পাবো, দেখো a গণিত x স্কয়ার মানে x গণিত x। আচ্ছা এটাকে যদি ভাঙি তাহলে a গণিত a আর x কিউবের পরিবর্তে x গণিত হচ্ছে x, ঠিক আছে। আবার এটাকে যদি ভাঙি দেখো 4টা a মানে a গণিত এরকম ভাবে 4টে a পাবো আর একটা x পাবো, ভালোভাবে বুঝবে। আমরা কি করলাম 3টা বীজগাণিতিক সংখ্যামালাকে এভাবে ভাঙলাম, ভাঙার পরে দেখো তো প্রত্যেকটা জায়গাতে কমন জিনিস a আছে না, কমন জিনিস কি পেয়েছি আমরা a পেয়েছি, তার মানে a আর a কমন মিলছে। আচ্ছা তারপর দেখো x এই ঘরে আছে, x এই ঘরে আছে আর x হচ্ছে এই ঘরেও আছে। এবার আমি কি বললাম যে গসাগু মানে হচ্ছে 3টার মধ্যেই কমন জিনিস থাকবে। এখানে দেখো আর একটা x আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি x আছে, কিন্তু এই ঘরে x আছে নাই। এখানে দেখো a আছে, এখানেও a আছে, কিন্তু এই ঘরে a টার্ম আছে নাই। তার মানে আমরা দুটো পেয়ে গেছি আর একটা দেখলাম যে সেটা নাই, তার মানে আর তো যেহেতু নাই তাহলে পরের ঘরে আমার যাওয়ার দরকারই নাই। গসাগু মানে হচ্ছে 3টে, যেহেতু এখানে বীজগাণিতিক সংখ্যামালা আছে 3টার মধ্যে মিল পাবো। তাহলে দেখো কি কি পেলাম, একটা a পেলাম আর একটা x পেলাম, ঠিক আছে।
আচ্ছা এক্সটাকে ছোট হাতে লিখবে কারণ এক্স আর গুণ মানে একই হয়ে যাবে তো। আচ্ছা তাহলে এ আর এক্স কি হচ্ছে, এ এক্স পাচ্ছি আমরা, তাহলে এখানে নির্ণীয় গসাগু হবে এ এক্স, যেটা দেখো বি নাম্বার অপশনে আছে। ক্লিয়ার? আচ্ছা এরপরে 8 নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। 8 নাম্বার প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে? লেখচিত্র বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, দেখবে ওই লেখচিত্র চ্যাপ্টারের কনসেপ্ট থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে কিন্তু। আচ্ছা এখানে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর, এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত? এটা বলার আগে আমি হালকা কনসেপ্ট দিই তোমাদের। দেখো আমরা কিন্তু শিখেছিলাম লেখচিত্র বা গ্রাফে এরকম ভাবে এগুলোকে অক্ষ বলা হয়, ঠিক আছে, বা ইংলিশে অ্যাক্সিসও বলতে পারি। এটাকে ধরো আমি এক্স অ্যাক্সিস ধরলাম, তাহলে ঠিক তার বিপরীত দিকে এক্স ড্যাশ থাকবে। এটাকে আমি ধরো ওয়াই ধরলাম, ঠিক আছে, ঠিক তার বিপরীত দিকে কি থাকবে? ওয়াই ড্যাশ থাকবে। এই এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বা এক্স ড্যাশ আর উপরে ওয়াই আর ওয়াই ড্যাশ, আর এই ঠিক যে মিডিলে মানে এই জায়গায় থাকবে, এটাকে কি বলা হয়? মূল বিন্দু বলা হয়। এই জায়গাটাকে কি বলা হয়? মূল বিন্দু। এই মূল বিন্দুতে কেউ যাত্রা দেয় যে শুরুই করেনি, মানে এক্স অক্ষ বরাবর যায়নি, মানে এক্স এর মানটা এখানে আসবে কত? 0। আর ওয়াইও যায়নি বা ওয়াই এর নিচেও নামেনি, তার মানে এখানেও 0। মূল বিন্দুর স্থানাঙ্কটা সবসময় মাথায় রাখবে যে 0,0 হয়। এটাও কিন্তু শর্ট প্রশ্ন পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত, কি হবে? 0,0, মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাই 0,0। আচ্ছা এবার যেটা বলি, এক্স অক্ষের উপর অবস্থিত হবে। ধরো সাপোজ এই জায়গায় তুমি ছিলে, দিয়ে দেখা যাচ্ছে তুমি এই বরাবর বা এই বিপরীত দিকে হতে পারে যাত্রা শুরু করলে, দিয়ে এত দূর পর্যন্ত আসলে, ধরো এই ঘরটা হচ্ছে 4 নম্বর ঘর, মানে 4 ঘর পর্যন্ত তুমি এসেছো। 4 ঘর পর্যন্ত আসার পরে, 4 ঘর পর্যন্ত আসার পরে বলছে ওয়াই এর স্থানাঙ্ক মানে এক্স অক্ষের উপরেই অবস্থিত হবে, তার মানে এখানেই থাকবে, তুমি আর মানে নিচেও নামনি ওপরে উঠোনি, মানে এই জায়গাটাই স্টপ হয়ে গেছো। তাহলে তুমি বলো যে ওয়াই এর মানটা কত আসবে? এখানে নিশ্চয়ই ওয়াই এর মানটা 0 আসবে, কারণ এক্স এর উপরে, এক্স এর উপরেই থাকছে, আর ওয়াই এর দিকে তো আমি যাত্রা শুরুই করিনি। তাহলে ওয়াই এর মানটা কত আসবে? ওয়াই এর মানটা হচ্ছে 0 আসবে। এটাই তো প্রশ্ন বলেছে যে ওয়াই স্থানাঙ্ক কত হবে? ওয়াই স্থানাঙ্ক 0 হবে, তার মানে বি নাম্বার অপশন আমরা বলতে পারি এটা। ক্লিয়ার? এখানে যদি এবার এটা এরকম বলতে যে ওয়াই অক্ষের উপর অবস্থিত এক্স স্থানাঙ্ক কত, যখন ওয়াই অক্ষের উপর বলবে তখন মাথায় রাখবে এক্স এর মান 0 হবে, আর যখন এক্স অক্ষের উপর বলবে তখন ওয়াই এর মান হচ্ছে 0 হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে 9 নাম্বার যে অঙ্কটা আছে দেখবে কি বলেছে, বলছে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহির্কোণ গঠিত হয় তাদের সমষ্টি কত হবে? মনে পড়ছে তোমাদের যে আমরা পেজ নাম্বার 149 যে প্রয়োগ 4 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার প্রয়োগটা করেছিলাম, জ্যামিতিক প্রমাণের আগে যে উপপাদ্য চ্যাপ্টারটা করেছিলাম, সেই উপপাদ্য চ্যাপ্টারে করতে গিয়ে আমরা কিন্তু এই প্রয়োগটা করেছিলাম পেজ নাম্বার 149। তার প্রমাণ তোমরা অবশ্যই দেখবে, ভালো অঙ্ক এটা। আচ্ছা প্রয়োগ 4 কি বলছে, কনসেপ্টটা আমি শুধু বলছি যে এরকম ধরো একটা সাপোজ ত্রিভুজ নেওয়া হলো, এরকম একটা ত্রিভুজ নেওয়া হলো। তো এই ত্রিভুজের 3টে বাহু, আমরা তো ত্রিভুজের 3টে বাহু দেখছি, এই 3টে বাহুকে কি করা হয়েছে? বর্ধিত করা হয়েছে। ধরো 3 দিকে আমি বাড়ালাম, ধরো সাপোজ এই বাহুটাকে এদিকে বর্ধিত করলাম। আচ্ছা যেহেতু এই বাহুটা এই পাশ আমি বর্ধিত করেছি, ওই পাশ আর নেবো না। এবার এই বাহুটাকে ধরো এদিকে বর্ধিত করলাম, আর এই যে নিচের বাহুটা আছে তাকে এদিকে বর্ধিত করলাম, ঠিক আছে। যে বাইরে যে কোণগুলো তৈরি হয়েছে, বহির্কোণ মানে কি? বাইরে কোণ তৈরি হবে, বহির্কোণ বা বহিস্থ কোণ বলি, আর ভেতরে যে কোণগুলো হবে সেগুলো অন্তস্থ কোণ। বলছে এই কোণ আর এই কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? মাথায় রাখবে এই 3টে কোণের সমষ্টি, এই 3টা কোণের সমষ্টি কত হবে? 4 সমকোণ। তার প্রমাণ অবশ্যই তোমরা দেখে নেবে, 4 সমকোণ বা হচ্ছে কত? 4 গুণিত 90, অর্থাৎ 4 9 36, 360 ডিগ্রি। তাহলে 4 সমকোণ আছে কিন্তু এই অপশানে, তাই আমরা বলবো এটা হচ্ছে ডি নাম্বার অপশান হবে। ঠিক আছে, এটা প্রয়োগটা মানে তুলে দিয়েছে হেডিংটা, কিন্তু তার প্রমাণ তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা হবে 4 সমকোণ। ক্লিয়ার? আচ্ছা তারপরে এসো 3/20 সমান কত শতাংশ? একদম জলের মতো সোজা। এই প্রশ্নটা একদম জলের মতো সোজা দিয়ে দিয়েছে। আমাদের পার্সেন্টেজ অর্থাৎ 100তে বের করতে হবে। দেখো 3/20 আছে না, তাহলে আমরা বলতে পারি 3/20 গণিত শতাংশ বলেছে, তার মানে পার্সেন্টেজে কি হবে? গণিত 100। তাই দেখো 0 আর 0 কেটে দিচ্ছে, 2 দিয়ে কাটো, 5 দুগুণী 10, তার মানে কত আসছে? 3 5 15, তার মানে কত শতাংশ হচ্ছে? 15%। 15% কোথায় আছে? এ নাম্বার অপশানে আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে এ নাম্বার অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা
এরপরে 2 নম্বরে যে প্রশ্ন আছে অর্থাৎ 2 এর 1 নম্বর প্রশ্নটা দেখবে। টোটাল 2 এ হচ্ছে 8টা প্রশ্ন আছে। আমি প্রশ্নটা লিখিনি, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা একবার রায়মার্টিনটা দেখবে যাদের যাদের বই আছে, 161 পাতা। আচ্ছা, বলছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। আমাদের 8টা দেওয়া আছে কিন্তু আমি 8টাই করব, অসুবিধা নাই। যে কোনো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর যে প্রশ্নটা আছে কি বলেছে দেখো, বলছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই ভাগ হচ্ছে পি প্লাস কিউ বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ মানে কি দেখো, মাথায় রাখবে, লঘিষ্ঠ মানে হচ্ছে কাটাকাটি করব, কাটাকাটি করে ছোট করব, এটাকে লঘিষ্ঠ আকারে বলা হয়। তো এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে, লঘিষ্ঠ আকারে। আচ্ছা, তারও আগে এখানে দেখো যে এখানে একটা লব্বাই হর আছে, এখানেও একটা লব্বাই হর আছে, কিন্তু মিডিল একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাগ। আর আমরা কিন্তু জানি যে ভাগের ক্ষেত্রে আমরা এইভাবে কাটাকাটি করতে পারবো না, তাই আমাদের ওই জায়গাটা কি নিয়ে আসতে হবে, গুণ নিয়ে আসতে হবে। আর যখনই আমরা ভাগের পরিবর্তে গুণ নিয়ে আসবো তখন কি হবে বলতো, প্রথম পার্টটা না, দ্বিতীয় যে পার্টটা আছে সেখানে হর হচ্ছে লবে যাবে আর লব হচ্ছে হরে নামবে। ভালোভাবে মাথায় রাখবে, যখনই ভাগের পরিবর্তে গুণ দিব তখন হর হচ্ছে লবে যাবে আর লব হচ্ছে হরে আসবে। তাহলে আগে ওই কাজটা করি। তাহলে সমান আমরা কি বলতে পারি যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই এক্স মাইনাস ওয়াই, ভাগের পরিবর্তে গুণ, আর উপরে চলে যাবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর নিচে আসবে পি প্লাস কিউ। আচ্ছা, এখান থেকে দেখো তো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আছে, এই জায়গাটা আমরা কি করতে পারি। আচ্ছা, পি তাকে এ ধরো, কিউ তাকে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছে না। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেউ যদি চেঞ্জ করে এভাবেও বলে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাও কিন্তু হবে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যেহেতু জানা আছে, আমরা এই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের জায়গায় এই সূত্রটা ফেলাবো। তাহলে পি প্লাস কিউ হবে, এখানে এ বলতে পি আর বি বলতে কিউ, ইন্টু পি মাইনাস কিউ হবে, আর নিচে যা আছে তাই বসছে দাও, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, গুণ আছে, গুণ চিহ্ন দাও। ওপরে দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে না, এক্স কে এ ধরো ওয়াই কে বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে বসাও পি প্লাস কিউ। আচ্ছা, এবার কাটাকাটি করো। দেখো ওপর, দেখো মাথায় রাখবে ওপর নিচ অথবা কোনাকুনি গুণ হয়, ঠিক আছে, মানে কাটাকাটি হয়, সরি কাটাকাটি করব, ওপর নিচ করব আর নাহলে কোনাকুনি করব, ঠিক আছে, ওপর ওপর আর নিচ নিচ কিন্তু হবে না গুণের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে পি প্লাস কিউ, দেখো পি প্লাস কিউ। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে পি মাইনাস কিউ আর কোথাও নাই, এক্স প্লাস ওয়াই আর কোথাও নাই, এটাকে আমরা গুণ আকারে লিখে দেবো। তাহলে পি মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার। আচ্ছা, এরপরে 2 এর যে 2 নম্বর প্রশ্নটা আছে দেখবে ভালোভাবে। এই অঙ্কটা তোমাদের মিশ্রণ যে চ্যাপ্টারটা আছে ক্লাস 8 এ যে মিশ্রণ চ্যাপ্টার আছে সেই মিশ্রণ চ্যাপ্টার থেকে দিয়েছে, খুব ইজি অঙ্ক, অসুবিধা নাই। বলছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত হচ্ছে, পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত হবে। আমাদের একটা বের করতে বলেছে, শুধু দস্তা। তাহলে যেটা অনুপাত বলেছে সেই ইনফরমেশনটা লিখবো, আর যেটা মোট জার্মান সিলভার বলেছে সেটাও লিখবো। তাহলে এক ধরনের 54 কিগ্রা জার্মান সিলভার, তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট জার্মান সিলভার, মোট জার্মান সিলভার সমান কত, 54 কিগ্রা। আর কি বলেছে, জার্মান সিলভারে দেখো কি বলছে, তামা, দস্তা আর তারপর নিকেল। তাহলে জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। তাহলে জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল পরিমাণের অনুপাত কত হবে বলো তো, 4:3:2। আমাদের যেটা বের করতে হবে যে অতএব জার্মান সিলভারে দস্তা কতটা আছে, জার্মান সিলভারে দস্তা আছে, দেখো নিয়ম হচ্ছে মিশ্রণের চ্যাপ্টারে আশা করছি তোমরা শিখেছো, মোট যেটা থাকবে তার মধ্যে, অর্থাৎ মোট কত আছে 54,
গণিত, তার মধ্যে আমরা 10টা বের করছি, তাহলে 10টা কোন ভাগটা হবে? নিশ্চয় 3 ভাগ। তামা 4 ভাগ আর নিকেল হচ্ছে 2 ভাগ। তাহলে যেটা হচ্ছে বের করতে বলবে সেটা উপরে বসাও। তাহলে 10টা বের করতে বলেছে, 10টাকে উপরে বসাও, তার মানে উপরে বসবে 3। আচ্ছা, আর নিচে কি করব? নিচে আনুপাতিক ভাগাহার করব। এই যে 3টা সংখ্যা পেয়েছি না, এই 3টা সংখ্যার আনুপাতিক ভাগাহার। এবার প্রশ্ন হচ্ছে আনুপাতিক ভাগাহার মানে কি? মাথায় রাখবে, আনুপাতিক ভাগাহার মানে হচ্ছে এই 3টা যোগফল, অর্থাৎ 4 যোগ 3 যোগ 2, 4 আর 3 কত হয় 7, 7 আর 2 কত হয় 9, তার মানে এখানে বসবে 9 কিগ্রা। আমাদের কিগ্রাতে বের করতে হবে। আচ্ছা, তাহলে কাটাকাটি করো, দেখো 3 কে 9 দিয়ে তুমি কাটতে পারো, আবার তুমি ডাইরেক্ট এখানে 9 কে 54 দিয়ে কাটো, 6 9 54, তাহলে 3 6 কত হবে? 18 কিগ্রা। তাহলে অ্যান্সার আসছে কত? 18 কিগ্রা। তাহলে এই টাইপের যাই অঙ্ক দেখ, আশা করছি তোমাদের এবার থেকে আর অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে তোমাদের 2004 নম্বর প্রশ্নটা যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর একটু আলাদা টাইপের কিন্তু মজাদার আর ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা কি করব? মাথায় রাখবে, যখন এই টাইপের অঙ্ক থাকবে, দেখো তোমাকে একটা ইনফরমেশন দিয়েছে আর একটা মান বের করতে বলেছি, যে ইনফরমেশনটা দেবে সেই ইনফরমেশনটাকে চেঞ্জ করে কিছু করার চেষ্টা করো। আগে এটাকে চেষ্টা করো, তারপর ওটা আসছে। আচ্ছা, কি করতে পারি দেখো। আচ্ছা, এখান থেকে যেহেতু এ প্লাস আমাদের বলেছে কি এ প্লাস 1/a সমান হচ্ছে 2, তাহলে এখান থেকে কি আমরা এরকম বলতে পারি যে এ, দেখো অঙ্কটা দেখে বুঝতে হবে কি করা যেতে পারে। এর নিচে কিছু নাই, কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে এখানে 1 আর এ লসও কি হবে? নিশ্চয় এ হবে। আচ্ছা, দেখো এখানে হরে হচ্ছে কিছু নাই আর এখানে লসাগু এ হয়েছে, তাহলে এর সঙ্গে এ নিশ্চয় গুণ হবে। আচ্ছা, তাহলে কি হবে? এ স্কয়ার, তারপর প্লাস আছে, প্লাস বসাও। দেখো তো হরের সঙ্গে লসাগু মিলছে না, তাহলে যদি হরের সঙ্গে লসাগু মিলেছে তাহলে উপরে যে সংখ্যাটা আছে তাকে বসিয়ে দাও, সমান 1 ইজিক্যাল টু কি হবে? 2। দেখো 2 এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। আমরা কি করব? এটার সঙ্গে এই 2 এর নিচে কিছু নাই তাকে গুণ করব। তাহলে a স্কয়ার প্লাস 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে বলো তো? a স্কয়ার প্লাস হচ্ছে 1 সমান 2 এর সঙ্গে a কে গুণ করো, তাহলে কি হবে? 2a। এবার দেখো 2 এটা সমানের ওইদিকে আছে না, তাকে এদিকে নিয়ে চলে এসো। যদি এদিকে নিয়ে আসি কি হবে বলো তো? a স্কয়ার মাইনাস 2a প্লাস হচ্ছে 1, মানে a স্কয়ার প্লাস 1 মাইনাস 2a। তো আমি 2a টাকে মিডিলে ভরে দিলাম, ঠিক আছে? কেন? একটু পরে বুঝতে পারবে। আচ্ছা, দেখো ওই দিক থেকে যখন সম্পূর্ণ সংখ্যাটা চলে আসবে নিশ্চয়ই 0 থাকবে, কিছু না মানে 0 আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এ স্কয়ার, এটাকে একটু কি চেঞ্জ করে এইভাবে লিখতে পারি, এটা মানে তো স্কয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2 ইনটু a ইনটু 1 প্লাস হচ্ছে 1 এর স্কয়ার সমান হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b তার স্কয়ারের সূত্র। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে a মাইনাস b, b বলতে কত? 1, তার হচ্ছে স্কয়ার সমানই হচ্ছে 0, ঠিক আছে? আবার দেখো a মাইনাস 1 তার স্কয়ার সমান যদি 0 হয়, আমার দরকার হচ্ছে কি বলতো, এর যে টার্মটা আছে মানে এর মানটা বের করব। যদি এর মানটা বের করে নিতে পারি তাহলে এখানে a আর a এর টার্ম আছে সেখানে মান বসাবো। তার জন্য আমরা কি করব? এই স্কয়ারটার দরকার নাই, সমানের ওদিকে পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা ইমপ্লাইজ দ্যাট a মাইনাস 1 সমান হচ্ছে, দেখো স্কয়ার যখনই সমানের ওইদিকে যাবে, 0 হচ্ছে একটা ভাইরাস, তাহলে 0 সঙ্গে তুমি যাকে গুণ করবে তার মাপ নিশ্চয় মান হচ্ছে 0 আসবে। তার মানে আমি বলতে পারি যে a মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট a সমান কত হবে? a সমান হচ্ছে 1। এবার দেখো আমরা কিন্তু এর মান পেয়ে গেছি কত? 1। আমাদের যেটা বের করতে হবে এটার পরিমাপ, তাহলে এবার লিখো অতএব a তারপর হচ্ছে 101 প্লাস 1 বাই a তারপর হচ্ছে 202। তো এর জায়গায় 1 বসাও, তাহলে এখানে 1 বসালাম, পাওয়ার হচ্ছে কত? আছে 101 আছে, প্লাস 1 বাই এর পাওয়ার, মানে a বলতে কত? a বলতে এখানে 1, তাহলে 1 এর পাওয়ারে হচ্ছে 202 বসাও, ঠিক আছে? তাহলে দেখো 1 এর পাওয়ারে 101, ভালোভাবে বুঝবে জিনিসটা। আমি কি বললাম একটু আগে অঙ্ক করাতে গিয়ে, যে তুমি 1 এর পরে যাই বসাও, 0 বসাও, তুমি কোনো সংখ্যা বসাও, যাই বসাও সেই মাপটা কি আসবে? 0 আসবে, সরি 1 আসবে, ঠিক আছে? তাহলে 1 এর পরে যদি এই মাপটা বসাই মানে 101, তার মানে আমরা মানে 101টা 1 কে যখন গুণ করব আমরা একই পাবো। প্লাস আছে, দেখো প্লাস উপরেও আছে 1, 1 বসাও, 1 এর পরে 202, একই রকম 202টা 1 কে যখন আমরা গুণ করব একই পাবো, সমানই হচ্ছে দেখো 1 প্লাস 1 বাই 1 মানে কি হবে? নিশ্চয়ই 1 হবে, 1 বাই 1 মানে 1 হবে, আর এখানে অলরেডি একটা 1 আছে, তাহলে 1 আর 1 কত হবে? 2। এটাই হচ্ছে অ্যান্সার।
আশা করছি ক্লিয়ার। আমি আবারও বলছি, দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং মজাদার অঙ্ক, তাই না? দেখো এখানে প্রথমে a প্লাস ওয়ান বা এ বলে দিয়েছিল, যার মান আমরা দেখো a প্লাস ওয়ান বা এর মান আমরা বের করলাম। এখানে সূত্র পড়ছে, সূত্রটা a মাইনাস ওয়ান তার স্কয়ার, তাকে আমরা একটু ভাঙলাম, ঠিক আছে? তো এখানে স্কয়ারের দরকার নাই, স্কয়ারকে সমানের ওইদিকে পাঠালাম, মানে জিরো, ঠিক আছে? সেখান থেকে a মাইনাস ওয়ান সমান জিরো, আমার দরকার a, তাই মাইনাস ওয়ানকে সমানের ওইদিকে পাঠালাম, প্লাস ওয়ান হবে, কিন্তু আমার মান বের করতে হবে এটার, তাই দেখো a টু দি পাওয়ার 101 আর 1 বাই a টু দি পাওয়ার 202, যেখানে যেখানে a আছে সেখানে আমরা 1 বসালাম। কেন 1 বসিয়েছি লিখে দিতে পারো, যেহেতু a সমান হচ্ছে 1 আমরা জানি, এখানে বের করলাম, তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী এখানে 1 টু দি পাওয়ার 101 মানে 1 হবে, 1 বাই 1 টু দি পাওয়ার 202 মানে 1 হবে, এটা মানে কি হবে 1 আর 1 মানে 2 অ্যান্সার আসছে। ক্লিয়ার আশা করছি। আচ্ছা, এরপরে 2 এর যে 5 নম্বর প্রশ্নটা আছে, 5 নম্বর প্রশ্নটা একটু পড়বে, কি বলেছে দেখো বইয়ে, বলছে এর 8% সমান বি এর 4% যদি হয়, তাহলে এর 20% সমান বি এর শতকরায় কত হবে তাই বলেছে। তো আমরা কি করব, আগে যেটা বলেছে সেই মাপটা দেখো, এর 8% বলেছে না, তো এটাকে কি আমরা এভাবে বলতে পারি যে সমানই এর, এর মানে কি, এর মানে নিশ্চয় গুণ, তাহলে এ এর মানে এ গণিত 8%, 8% মানে কি 100-র মধ্যে 8, তার মানে আমরা এখানে লিখতে পারি নিচে 100 আর উপরে হচ্ছে 8 সমান বি এর মানে বি এর, এর মানে কি গুণ 4%, 4 মানে কি উপরে 4 আর নিচে হচ্ছে 100, 100-র মধ্যে 4, ভালোভাবে বুঝবে। এর 8% সমান হচ্ছে বি এর 4%, তাহলে এর 8% মানে কি বলতে পারি এ গণিত, এর এর জন্য হচ্ছে গুণ, আর 8% মানে কি পার্সেন্টেজ মানে 100-র মধ্যে 8, আর কি বলেছে বি এর 4% মানে কি বি গণিত 100-র মধ্যে হচ্ছে 4। দেখো এখানে সমানের নিচে আর এখানেও সমানের নিচে সেম জিনিস আছে। আচ্ছা, যখন গুণ থাকবে না, যদি ইকুয়াল থাকে, মাথায় রাখবে যে ইকুয়ালের ক্ষেত্রে ওপর নিচটা কাটতে পারবো আমরা, ঠিক আছে, বা কোনাগোনি যদি হয় তাও কাটতে পারবো, আর যদি দেখো যে নিচ আর নিচ একই হয়ে যাচ্ছে সেটাও তুমি কিন্তু কাটতে পারো। তাহলে ডাইরেক্ট দেখো 100 আর 100 সমানের ক্ষেত্রে কাটা কিন্তু যাবে, এই পাশ আর ওই পাশ কেটে দিলাম। আচ্ছা, উপরে আছে 8, এখানে আছে 4, দেখো 4 দুগুণী 8 মানে 2 আছে, তাহলে এ গণিত 2 মানে কি, এ গণিত 2 মানে হচ্ছে এখানে এ গণিত 2 এরকম ভাবে রাখলাম, ঠিক আছে, বা 2a হয়, আমি কিন্তু এভাবেই রাখলাম, কেন রাখলাম একটু পরে বলছি, সমান হচ্ছে বি। এতদূর পর্যন্ত আশা করছি তোমাদের ক্লিয়ার। আমি আবারও বলছি, এর 8% বলেছিল তাই এ গণিত 8 বাই 100 লিখলাম, আর বি এর 4% বলেছিল মানে বি গণিত 4 বাই 100। এবার আমাদের বলেছে যদি এটা হয় তবে তবে এর 20% সমান বি এর শতকরায় কত হবে, তাহলে এর 20, এবার তুমি বলো এ গণিত, গণিত মানে এর বলতে পারি, এর 20% বলেছে, তার মানে কি 2 এর জায়গায় আমাদের 20 দরকার, তাহলে তোমরাই বলো যে 2 এর সঙ্গে কত গুণ করলে 20 আসবে, নিশ্চয় 10, তার মানে আমরা এখানে বলতে পারি যে সমান মানে ইমপ্লাইজ দ্যাট এ গণিত 2 গণিত 10। দেখো 10 যখনই গুণ করলাম 10 দুগুণে 20 আসছে, মানে এর 20, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে বি এর কত হবে, এবার দেখো এখানে যখন তুমি 10 গুণ করবে নিশ্চয় ওইদিকেও 10 গুণ করতে হবে, আবার সমানের এদিক ওদিক কাটলে দেখো আগের লাইনে ফিরে আসছে, তাই অসুবিধা নাই, আমরা করতেই পারি। তাহলে বি গণিত 10, তাহলে দেখো এর 20 হয়েছে না, এখান থেকে আমরা বলতে পারি যে এ গণিত 10 দুগুণে কি 20 সমান বি গণিত 10। তাহলে অতএব এ এর 20% যদি বলে এ এর 20%, বি এর কত হবে, তাহলে এ এর 20% সমান হচ্ছে বি এর 10%। আশা করছি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের 2 এর যে 6 নম্বর প্রশ্নটা আছে দেখবে কি বলেছে, বলছে ত্রিভুজ এবিসি এর বহিঃস্থ এসিডি সমান হচ্ছে 114 ডিগ্রি আর কোণ এবিসি সমান হচ্ছে হাফ বিএসি। তাহলে যে যে ইনফরমেশনটা বলেছে সেটা আগে আমরা করে নেব, এটা তোমাদের বইয়ের প্রয়োগ, কিন্তু এটাও একটা প্রয়োগ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ত্রিভুজ আঁকবো আমরা, সেই ত্রিভুজের নাম দেব, বড় করে একই ত্রিভুজটা দেখো, ত্রিভুজের নাম দেব আমরা এ বি সি। এই এবিসি ত্রিভুজের দেখো কি বলেছে, কোণ এসিডি মানে এখানে ধরো ডি নিলাম, বহিঃস্থ কোণ এটা হচ্ছে 114 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর কি ইনফরমেশন বলেছে যে কোণ এবিসি, কোণ এবিসি সমান হচ্ছে হাফ কোণ বিএসি। ভালোভাবে বুঝবে, এই এবিসি কোণের পরিমাপ যা হবে বিএসি কোণের পরিমাপের অর্ধেক, মানে বিএসি যে কোণটা আছে সেই কোণের অর্ধেক হবে এটা।
তার মানে এই কোণটা হবে কি, এই কোণের দ্বিগুণ হবে। আচ্ছা এখান থেকে আমরা কি করব, যেটা প্রশ্ন বের করতে বলেছে এই এবিসি আর বিএসি কোণের পরিমাপ আমাদের বের করতে হবে। আচ্ছা তার আগে আমরা বলি যে জ্যামিতিক প্রমাণের আগে যে উপপাদ্য চ্যাপ্টারটা করেছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ কি হয়, অন্তঃস্থ বিপরীত দুটি কোণের যোগফলের কি হয়, সমান হয়। আচ্ছা এটা একটু মনে রাখো, একটু পরে কাজে লাগবে। এই জায়গা থেকে আমরা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে দেখো তো এই দুইটা নিচে আছে না, তার মানে নিশ্চয়ই গুণ হয়ে যাবে কার সঙ্গে, এটার সঙ্গে, কারণ এখানে নিচে 1 আছে, আমরা কোণে গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বলো তো, মানে 1 এর সঙ্গে বিএসি কোণ আছে, তাহলে আমরা বলতে পারি যে কোণ বিএসি সমান হচ্ছে 2 এর সঙ্গে যদি গুণ হয় 2 কোণ এবিসি। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু এটা জানি যে কোণ এসিডি সমান এই কোণ প্লাস এই কোণ। আচ্ছা অতএব কোণ এসিডি, এটা আমরা উপপাদ্যের কনসেপ্ট অনুযায়ী লিখছি, ঠিক আছে। কোণ এসিডি সমান হচ্ছে এই কোণ, অর্থাৎ নাম কি, কোণকে সবসময় মিডিলে রাখবো এবিসি। তাহলে এখানে বলতে পারি কোণ এবিসি প্লাস উপরের কোণটার নাম কি, কোণ বিএসি। তাহলে কোণ বিএসি। আচ্ছা এসিডি কোণের পরিমাপ কত, 114 ডিগ্রি বসাই, সমান দেখো তো বিএসি সমান 2 কোণ এবিসি আছে না, তো আমরা এবিসি কোণটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে যেটা চেঞ্জ করছি বিএসি, দেখো বিএসি কোণ সমান আমরা জানি 2 কোণ এবিসি, বিএসির পরিবর্তে লিখলাম। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে এবিসি এখানে এবিসি, ওখানে দুটো এবিসি আর এখানে একটা এবিসি, তার মানে আমরা বলতে পারি 3 কোণ এবিসি। তাহলে 3 কোণ এবিসি সমান হচ্ছে 114 ডিগ্রি। দেখো 3 এর সঙ্গে এবিসি কি আছে, গুণ আকারে আছে, 3 এর দরকার নাই, আমার দরকার হচ্ছে এবিসি কোণের পরিমাপ, এই কোণ আর এই কোণ দরকার। তো আমরা কি এভাবে বলতে পারি, দেখো 3 এখানে গুণ আকারে আছে, মানে এদিকে ভাগ হয়ে যাবে, আমি একটু চেঞ্জ করে এভাবে বলতে পারি ডাইরেক্ট যে কোণ এবিসি সমান হচ্ছে 114 ডিগ্রি বাই হচ্ছে 3, এদিকে গুণ ছিল ওটা ভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা যদি কাটাকাটি করি, দেখো 3 3 9 2 4 মানে 3 8 24, কত ডিগ্রি আছে, 38 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি সমান হচ্ছে 38 ডিগ্রি। তাহলে এবিসি কোণ যদি 38 ডিগ্রি হয় তাহলে বিএসি কোণ কত হবে, এবং কোণ বিএসি সমান হচ্ছে 2 গণিত এবিসি, তার মানে এবিসি এর মান আমরা এখন জানি 38 ডিগ্রি, তাহলে এখানে বসাতে পারি 38 ডিগ্রি সমান হচ্ছে 38 ডিগ্রি কত, 76 ডিগ্রি। আর 2 গুণ 16 3 গুণ 6 রাখে 7, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক যেহেতু আমি প্রয়োগ করেছি, তাই আমার মানে মনে হয় বা আশা করছি যে তোমাদের কাছে এই অঙ্কটা ইজি, যেহেতু প্রয়োগ করেছো তোমরা। আচ্ছা এরপরে যে অঙ্কটা করবো আমরা 7 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, বলছে x স্কয়ার মাইনাস 5x প্লাস p সমান হচ্ছে x মাইনাস 3 ইনটু x মাইনাস, মানে এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল টাইপের আছে কিন্তু সোজা অঙ্ক, ক্লাস 7 এ এই টাইপের অঙ্ক তোমরা করেছো, ঠিক আছে। দেখো কি বলেছে, আগে আমি ইনফরমেশনটা টুকে নেবো। কি বলেছে, বলছে x স্কয়ার মাইনাস 5x প্লাস p সমান হচ্ছে x মাইনাস 3 ইনটু x মাইনাস p। আমাদের বের করতে হবে a আর p এর মান, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো আমরা কি করতে পারি, সমানের বাম দিকে যা আছে সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাই আমরা x স্কয়ার মাইনাস 5x প্লাস p রাখবো। সমানের ডান দিকে যেটা আছে দেখো ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে আমরা গুণ করব। আচ্ছা গুণ করার নিয়ম কি, দেখো এখানে যে প্রথমে x আছে সেটাকে আমরা পুরো দ্বারা গুণ করব, তারপর 3 দ্বারা পুরোটাকে গুণ করব। তাহলে x এর সঙ্গে যদি x এর গুণ করি কি হবে বলো তো, x স্কয়ার, দেখো এখানেও প্লাস আছে তাই সাইনের কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, x এর সঙ্গে যদি a গুণ করি কি হবে x এ, এখানে মাইনাস এখানে প্লাস কি হবে মাইনাস, 3 এর সঙ্গে x কে গুণ করলে 3x, এখানে মাইনাস মানে প্লাস হবে, 3 এর সঙ্গে a গুণ করলে 3a। আচ্ছা আবার দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস p সমান কি হবে x স্কয়ার। আচ্ছা এই দুটো জায়গায় আমরা কমন নেব, কমন জিনিস কি আছে বলো তো, x আছে, তাহলে মাইনাস, ঠিক আছে। তাহলে x কে ধরো আমি কমন নিয়ে নিয়েছি, আমি ওই সাইডে লিখবো, এই সাইডে লিখলে অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে x যদি কমন নিয়ে নি কি পড়ে থাকবে a। আচ্ছা এখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছি, এখানে দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, x কে আমি কমন নিয়ে নিচ্ছি, আমি লিখছি, তাহলে কি পড়ে থাকছে 3, তার বাইরে এখানে এক্সট্রা লিখলাম, ঠিক আছে। আচ্ছা প্লাস 3,
এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে x আর হচ্ছে p এর মান বের করতে হবে। আমরা কি করব, যদি এই টাইপের অঙ্ক থাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সঙ্গে তুলনা করব। দেখো এখানে x স্কয়ার আছে, x স্কয়ার আছে, মিলে গেছে। এখানে 5x আছে, -5x, এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাস মিলে গেছে, বাদ দাও। এখানে যেটা আছে 5, এখানে আছে a+3, এখানে আছে x, এখানে আছে x। তাহলে কি আমরা ডাইরেক্ট এই কথাটা বলতে পারি যে অতএব a+3 সমান হচ্ছে 5, মানে এটার সঙ্গে এটা তুলনা করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে a সমান কি হবে বলো তো, 5 - 3 সমান হচ্ছে 2। তাহলে a এর মান কত আসলো 2। আচ্ছা আবার আমরা কি করব, দেখো এখানে আছে p আর এখানে আছে 3a, তাহলে আমরা বলতে পারি p সমান হচ্ছে 3। আমাদের p এর মান বের করতে হবে। যেখানে দেখো a এর মান চলে আসছে 2, তার মানে আমরা এখানে বলতে পারি 3 গুণিত 2, তার মানে 3 দুগুণে কত হবে 6। তাহলে a এর মান হবে 2 আর p এর মান হবে 6। কিভাবে করলাম দেখো, প্রথমে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর ডান পক্ষ তুলনা করছি। তুলনা করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, এখানেও মাইনাস, কিন্তু এখানেও x আছে, এখানেও x আছে, এখানে দেখছি সংখ্যা আর এখানে a+3 আছে, তার তুলনা মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আবার এখানে দেখছি p, এখানে দেখছি 3a, যেখানে a এর মান পেয়ে গেছি বসালাম। ক্লিয়ার আশা করছি। আচ্ছা এরপরে তোমাদের লাস্ট অঙ্ক অর্থাৎ 2 এর 8 আজকের জন্য এই ভিডিওতে। দেখো 2 এর 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। কি বলেছে দেখো, আচ্ছা এটা 9 এর প্রশ্ন বলা যেতে পারে। বলছে ব্র্যাকেটের মধ্যে 2x + 1 কমা ব্র্যাকেটের মধ্যে দেখো বলেছে x - 1, ঠিক আছে। আচ্ছা এটা একটা ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে 2x + 1 আর x - 1। এই যে জায়গাটা আছে এই বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করি। আমি যখন এই গ্রাফ করে মানে বোঝাচ্ছিলাম একটু আগে একটা অঙ্কে, তখন বলছিলাম ধরো এটা x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ। এখানে কথাটা বলেছে কি ভালোভাবে বুঝবে, x অক্ষের উপর এই বিন্দুর স্থানাঙ্কটা আছে। তাহলে x অক্ষের উপর যেহেতু আছে, যেহেতু একটু লিখছি আমি, যেহেতু x অক্ষের উপর বিন্দুটি আছে, তাই y এর মান 0 হবে। কেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো এখান থেকে ধরো যাত্রা শুরু করলাম, ঠিক আছে, মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, x অক্ষ থেকে আমরা উপরেও নামিনি, উপরে উঠিনি, নিচেও নামিনি, তার মানে নিশ্চয়ই y এর মানটা 0 আসবে। তার মানে এখানে যে মানটা বলেছে এই প্রথমে ধরবা এটা হচ্ছে কি বলতো x আর এটা হচ্ছে y। কারণ আমরা জানি স্থানাঙ্ক লেখা নিয়ম, ধরো কেউ 4 ঘর গেল তারপর উপরে 2 ঘর গেল, তাহলে আমরা লিখি 4,2 স্থানাঙ্কটা। তাহলে এখানে এটাই বলেছে যে প্রথমে যেটা আছে সেটা x আর পরে যেটা আছে y। তাহলে y এর মানটা কত হবে 0 হবে। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি যে x - 1 সমান হচ্ছে 0, ইমপ্লাইজ দ্যাট x সমান হবে কত 1। তাহলে x এর মানটা দেখো কত এসেছে 1 এসেছে, x এর মানটা কত 1 এসেছে। এবার যেহেতু x এর মানটা 1 আসছে, এবার তোমরা কি করবে 2x + 1 আছে না, আচ্ছা 2x + 1 আমাদের স্থানাঙ্কটা বের করতে হবে। এই জায়গা থেকে আমরা বলতে পারি 2x + 1 যেখানে আছে সেখানে 2 গণিত x এর মান কত জানি 1 প্লাস হচ্ছে 1, তার মানে দেখো 2 গণিত 1 মানে কি হবে 2 + 1, তার মানে কত আসছে 3। আচ্ছা আবার x - 1, তাহলে x এর মান যেহেতু 1 আসছে, আমরা এমনিও তো জানি যে y স্থানাঙ্কটা 0 আসবে, তাহলে 1 - 1 দেখো x - 1 যেটা ছিল মানে x - 1 এর জায়গায় আমরা কি বসালাম, x এর জায়গায় 1, 1 - 1 মানে 0, তাহলে 3 আর একটা পাচ্ছি 0, মানে x যেটা x এর মান কত আসছে সেটা x এর মানটা আসছে কত 3 আর y এর মানটা আসছে 0, তাহলে 3,0 এটাই হবে বিন্দুর স্থানাঙ্ক। আমি আবারও বলছি, এখানে বলেছিল x অক্ষের উপর, যেহেতু x অক্ষের উপর বলেছে তাই y এর মানটা কত আসবে 0 আসবে। দেখো সেই কনসেপ্ট অনুযায়ী y এর যে স্থানাঙ্ক আছে সেটা 0 বসিয়েছি, x এর মান 1 এসেছে। এবার আমরা কি করলাম, সেই 1টা এখানে বসালাম, দিয়ে হচ্ছে 3 আসলো, তারপরে বসালাম, দিয়ে হচ্ছে 0 আসলো। এটা হচ্ছে স্থানাঙ্ক, ঠিক আছে অঙ্ক। আচ্ছা আজকে এই পর্যন্ত।
নেক্সট মানে তোমাদের যে স্কুল পড়ছে মানে রায়মার্টিনে, সেই স্কুল নিয়ে রায়মার্টিনে 1 ও 2 মার্কের ভিডিও নিয়ে আমরা সামনের দিন আলোচনা করব। আর একটা কথা বলি, তোমরা এই পার্টটা করতে গিয়ে অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলে যে সেটটা আছে সেই সেটে 1-2 মার্ক বাদ দিয়ে কারো যদি বড় প্রশ্ন করতে গিয়ে প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি যথাসাধ্য চেষ্টা করব তারও ভিডিও করা, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমাদের গুড বাই, টাটা।